कोई भी फैसला चुनाव से होना चाहिए, दबाव से नहीं। 2005 বলিউডের মাল্টি স্টারার মুভি সরকার, আর সরকার ছবিতে অমিতাভ বচ্চনের লিপে এই সংলাপ আজকে বাংলার রাজনীতি প্রেক্ষাপটে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের প্রাক্কালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি জেলা থেকে জেলায়, গ্রাম থেকে শহরে, আর সেইভাবেই ঘুরতে ঘুরতে আজ আমরা পৌঁছে গেছি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এখানকার মানুষজন, এখানকার ভোটাররা রয়েছেন আমাদের সঙ্গে। গত 5 বছরে তারা ঠিক কি চেয়েছিলেন, তারা কতটা পেয়েছেন, তাদের মনের কথা শুনবো, তাদের চাওয়া পাওয়ার হিসেব বা খতিয়ান নেব। এসআইআর হোক আমরা চাই, কিন্তু এসআইআর মধ্যে মানুষের যে হয়রানি, এই হয়রানি বন্ধ হওয়া দরকার। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নাম করে এটা মনে হচ্ছে নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিজেপির তাবেদারি করতে। লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না, আমরা কোনো ভাতার রাজনীতিও চাই না, ভাতা চাই না। এই লক্ষ্মীর ভান্ডারটা মা বোনেদের জন্য প্রচুর প্রয়োজন, এটা শুধু মা বোনেদের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করলেই পাবে। এই মুহূর্তে রাজ্যে সব থেকে যেটা বিধানসভা নির্বাচনের আগে চর্চিত বিষয়, সেটা হলো এসআইআর। দুর্গাপুর পশ্চিমের মানুষজন এসআইআর নিয়ে তাদের অভিজ্ঞতা কি? এসআইআর নিয়ে যেটা একটা বিভ্রান্তি তৈরি করেছে, সেটা বিজেপি এবং তৃণমূল দুজনে মিলে। কারণ এখানে নির্বাচন কমিশনকে অস্ত্র করে বিজেপি যেটা এসআইআর করার চেষ্টা করছে, 52 সাল থেকে আইআর হচ্ছিল, এবার সেটা এসআইআর হলো। এইটাকে একজন রোহিঙ্গার নাম করে সাধারণ ভোটারদের বাদ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, আর একজন সেটাকে নিয়ে রাজনীতি করছে। আমাদের সব থেকে বড় অভিজ্ঞতা হচ্ছে একটা শ্রেণীর অংশকে স্পেসিফিক ভাবে হচ্ছে বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে। আমরা এসআইআর হোক আমরা চাই, কিন্তু এসআইআর মধ্যে মানুষের যে হয়রানি, এই হয়রানি বন্ধ হওয়া দরকার। এইভাবে এসআইআর হওয়া সঠিকভাবে হয়নি। এই কম সময়ের মধ্যে যে এসআইআর করার চেষ্টা চলছে, এর আমরা বিরোধিতা করছি। এসআইআর নিয়ে মানুষের মধ্যে যা বিভ্রান্তি এসছে, আমরা দেখতে পাচ্ছি ছেলের নাম আছে, বাবার নাম নেই, ওয়াইফের নাম আছে, হাজব্যান্ডের নাম নেই। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নাম করে এটা মনে হচ্ছে নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিজেপির তাবেদারি করতে। এটাই সাধারণ মানুষের অভিজ্ঞতা। এসআইআর বর্তমানে যেভাবে চলছে, তাতে করে মানুষের গণতান্ত্রিক অধিকারের সামনে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে। এসআইআর এর কংগ্রেস দল বা আমরা কেউ বিরোধী নই। যারাই গণতন্ত্রপ্রিয় মানুষ তারাই এসআইআর চায়। আমরা চাই যারা সত্যিকারের ভুয়ো ভোটার তাদের নাম বাদ যাক, কিন্তু এই যে পদ্ধতি চলছে, এই পদ্ধতিতে যারা জেনুইন ভোটার, যারা ভূমিপুত্র এই রাজ্যে, তাদের নাম বাদ চলে যাচ্ছে। গরিব প্রান্তিক মানুষকে এসআইআর নাম করে হচ্ছে আবার নোটবন্দির মতো আবার হচ্ছে লাইনে দাঁড় করানো হচ্ছে। আমরা এই লাইনে দাঁড় করানোর বিরোধিতা। আমরা চাই হচ্ছে সুষ্ঠুভাবে হচ্ছে এসআইআর কাজ কমপ্লিট। শুধু কি এসআইআর? বাংলার রাজনীতিতে এবার নতুন ট্রেন্ড, মন্দির মসজিদের রাজনীতি, ধর্মের নিরিখে ভোট চাওয়া। বাংলায় এই ট্রেন্ড, মন্দির মসজিদের রাজনীতি, বাংলায় এইভাবে ধর্মের নিরিখে ভোট চাওয়া, এর আগে বোধহয় কখনো দেখেনি বঙ্গবাসী। একজন মসজিদ করছে, একজন জগন্নাথ মন্দির করছে, একজন রাম মন্দির করছে, একজন মহাকাল মন্দির করছে। এই যে কম্পিটিশন চলছে, অথচ বেসিক কৃষকদের সমস্যা, শিল্পের সমস্যা, বেকার ছেলেদের সমস্যা, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, এইগুলো নিয়ে কোনো প্রশ্ন কিন্তু এই দুটো পার্টি করছে না। আমার মনে হয় দুর্গাপুর পশ্চিমের মানুষ এই ধারণাকে রিজেক্ট করবে। গোটা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গ, বাংলা একটা অন্য জায়গা হচ্ছে, অন্য একটা ইস্যু তুলে দেবে। সেটা হচ্ছে মন্দির মসজিদের বাইরে মানুষের কর্মসংস্থান ইস্যু। মানুষের সব থেকে বড় ধর্ম যদি হয় সেটা হচ্ছে রুজি রুটির ধর্ম। রুজি রুটির ধর্মের প্রশ্নে গোটা বাংলার মানুষ আমার মনে হয় এক পক্ষে দাঁড়াবে, আর এই বিভাজন রাজনীতি যারা করে বঙ্গোপসাগরের বুকে ভোটের পর তারা হচ্ছে ফেলে দেবে। আমরা সবসময় মন্দির যেখানে হবে সেটাকে ওয়েলকাম করি, কারণ ওটা আমাদের সংস্কৃতি। কিন্তু তার সঙ্গে দুর্গাপুরের বুকে আজকে এই মন্দিরে ছাড়াও এখানে 8,000 কোটি টাকার প্ল্যান্ট হচ্ছে,
28,000 কোটি টাকার ডিএসপি হচ্ছে, 8,000 কোটি টাকার ডিবিসি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মন্দির মসজিদ বাদ দিয়েও এই প্ল্যান্টগুলো হচ্ছে। কংগ্রেসের হাত ধরে আজকে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছে, অ্যালয় স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছে, এমএমসি তৈরি হয়েছে, দুর্গা ডিটিপিএস তৈরি হয়েছে, যত কারখানা আছে গ্রাফাইট থেকে সমস্ত। দিদিভাই বলছিল যে কংগ্রেসের পিরিয়ডে তৈরি হয়েছে, কংগ্রেসের তখন কেন্দ্রীয় সরকার ছিল, তৈরি হয়েছে। আমি দিদিভাইকে প্রশ্ন করতে চাই, ভারতবর্ষের মধ্যে যতগুলো স্টিল প্ল্যান্ট রয়েছে দুর্গাপুরের মান কোথায়? দুর্গাপুরের মান কি আপগ্রেডেশন হয়েছে? মোদিজির নেতাধীন সরকারই 45,000 কোটি টাকা দিচ্ছে বলে আপগ্রেডেশন হয়েছে। আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কতজন কাজ করতো তার জবাব দিতে হবে। ব্যাপার হচ্ছে যে আজকে ওনারা 45 কোটি টাকার যে গল্প করছেন, যে উনি আর ওনারা বিনিয়োগ করছেন, রাজীব গান্ধী যখন মসনদে ছিলেন তখন এই ডিএসপির বুকে প্রায় 3 কোটি টাকার 6,000 কোটি টাকার হয়েছিল, যেটা আজকের মূল্যে বোধহয় কয়েক হাজার কোটি টাকা। যখন একটা ইন্ডাস্ট্রি কংগ্রেস তৈরি করেছে, তাকে পুনরুজ্জীবন করার জন্য ইনভেস্টমেন্টও কিন্তু কংগ্রেস করেছে। আজকে 2014 সাল থেকে মসনদে বিজেপি সরকার বসে শুধুই যদি ধর্মের আফিন খাইয়ে যায়, তাহলে তো এমনিই তাদের পিঠ বাঁচবে না। তো এগুলো হচ্ছে পিঠ বাঁচাবার একটা পন্থা। 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে। একদিকে যখন লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়িয়েছে, অন্যদিকে যুবসাথীর মতো প্রকল্প নিয়ে এসছে। এছাড়া স্বাস্থ্য সাথী, কর্মশ্রী, বিভিন্ন রকম প্রকল্প কাজ করছে। কিন্তু এই যে ভোটের আগে যুবসাথী কিংবা লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো, মানুষকে কি এর সুফল পাচ্ছেন? মানুষ কি এর উপকার পাচ্ছে, নাকি শুধুই ভোটের চমক? এই যে স্কিমগুলো আছে, যারা টার্গেটেড পিপল আছে, বিপিএল বা গরিব, ওদের জন্য ঠিক আছে, ওদের পয়সার প্রয়োজন আছে। কিন্তু এখানে 2তলা 3তলা বাড়ি, এদেরকেও এই টাকাগুলো দেওয়া হচ্ছে। তাতে সরকারের যে ডেভেলপমেন্টাল ফান্ড, এটাতে স্ক্যারসিটি আসছে। মাইক্রো ইকোনমিক্স, সোশিও ইকোনমিক্সের একটা ব্যাপার আছে। এই লক্ষ্মীর ভাণ্ডারটা মা বোনেদের জন্য প্রচুর প্রয়োজন, এটা শুধু মা বোনেদের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করলেই পাবে। দুর্গাপুর পশ্চিমের মানুষ, এখানে আইন শৃঙ্খলা কেমন, এখানে নারী সুরক্ষা ঠিক কোন পর্যায়ে আছে, আমি আপনাদের কাছে আসবো। কিন্তু তার আগে আপনার নারী সুরক্ষা এবং আইন শৃঙ্খলা দুর্গাপুর আইন শৃঙ্খলা বা হচ্ছে নারী নিরাপত্তা তলানিতে ঠেকেছে। নারী নিরাপত্তা, নারী সুরক্ষা বলতে দুর্গাপুরে যেরকম ছিল সেরকম একদমই নেই। এই দিদিদের জিজ্ঞেস করুন, যারা বলছে রাতের বেলায় তারা সুন্দরভাবে যাতায়াত করতে পারে কিনা। এবং এই আমাদের দুর্গাপুরে কোনো রকম আইন শৃঙ্খলার কোনো রকম টলারেট আমরা দেখিনি, এবং এখানে আমরা টলারেট করিও না। এবং এখানকার থানায় যারা রয়েছেন অফিসাররা, তারা খুব সুন্দরভাবেই কাজ করেন। এখানে নারী নিরাপত্তা সম্পূর্ণ সুরক্ষিত। খুব ছোট করে শুধু জানতে চাইবো যে কেমন বিধায়ক চান? এমন বিধায়ক চাই যে দুর্গাপুরকে উন্নয়নের পথ দেখাবে, দুর্গাপুরে আগামী প্রজন্মকে চাকরির রাস্তা দেবে। দেখুন, এমন যে বিধায়ক চাই অবশ্যই বেকার সমস্যা মেটাবে, অবশ্যই সমাজের কল্যাণ করবে। আমরা চাই এখন সাধারণ মানুষ যে হচ্ছে আমাদের শহরের রুজি রুটির প্রশ্নে যার হচ্ছে লড়াই থাকবে, এরকম বিধায়ক চাই। দুর্গাপুর শিল্পনগরী, শিক্ষানগরী, তাহলে এই দুটো মান যারা উন্নতি করতে পারবে এবং যারা কোনো দুর্নীতিগ্রস্ত নয়, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেবে, আমরা সেরকম বিধায়ক চাই। দুর্গাপুরকে যে মেট্রো নিয়ে আসতে পারবে, যে এমস নিয়ে আসতে পারবে, এবং তৃণমূলের চোদ্দিকে যারা জেলে পুঁততে পারবে, সেরকম বিধায়ক চাই আমাদের। চাই এমন একটা বিধায়ক যে সবারই জন্য সমান ভালোভাবে কাজ করে। আগামী 23শে এপ্রিল দুর্গাপুর পশ্চিমে বিধানসভা নির্বাচনের দিন। সেদিন দুর্গাপুরের মানুষ হাত উপর করে কোন দিকে তাদের সমর্থন জানাবেন, তাদের আশীর্বাদ ঢালবেন, সে তো সময় বলবে। কিন্তু এই মুহূর্তে প্রাক নির্বাচনে দুর্গাপুর পশ্চিম যে পাল্টা তরজায় যেভাবে তেতে রইল, তাতে ভাবা যেতেই পারে, তাতে মনে করা যেতেই পারে যে এবারেও দুর্গাপুর 2011, 2016, 2021-এ যেভাবে বারে বারে নিজেকে বদলেছে, 2026-এ সেই একই অবস্থান বজায় রাখবে, নাকি নতুন কোনো অবস্থান নিয়ে নতুন কোনো জনপ্রতিনিধি নির্বাচন করবেন, সেদিকেই নজর থাকবে আমাদের। আমি পারাদীপ, নেতা নয় জনতা নিয়ে আজ ছিলাম দুর্গাপুর পশ্চিমে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে, অন্য কোনো বিধানসভা ক্ষেত্রে।